স্বাগত নিউজ 24 দেশ সংবাদে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। বিশেষ ছাড়পত্র নিয়ে পেট্রাপোল সীমান্তে আটকে পড়া 28 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আগত যাত্রীদেরকে বেনাপোলের বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। এদিকে একই সময় বাংলাদেশ থেকে ভারতে ফিরে গেছেন 9 জন ভারতীয় নাগরিক। করোনার সংক্রমণ রোধে গতকাল থেকে 14 দিনের জন্য সীমান্ত পথে ভারত বাংলাদেশের মধ্যে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ ঘোষণা করে সরকার। দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ থাকায় প্রথম দিনই বেনাপোল স্থলবন্দরে ওপারে ভারতের পেট্রাপোলে আটকা পড়েন 3 শতাধিক বাংলাদেশি। তবে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। বাংলাদেশের হাই কমিশনের কিছু অনুমোদন নিয়ে ভারতের কিছু যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে কিছু যাত্রী ভারতে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, 28 জন ফেরত এসেছে আমরা জানি, বাকি যারা আটকা পড়েছেন তাদের কি অবস্থা ওখানে? ধন্যবাদ আপনাকে। এই সংখ্যাটা আরও বেশি হয়েছে, প্রায় 40 জন মতো যাত্রী বাংলাদেশে আসছে এবং বাংলাদেশ থেকে প্রায় 15 জন যাত্রী তারা ভারতে প্রবেশ করেছে, এমনটি আমরা জানতে পেরেছি। তো এই যারা আটকা পড়েছে তারা বিভিন্নভাবে বিভিন্ন স্থানে রয়েছেন। তারা বলছেন যে এই যারা রয়েছেন তারা কিন্তু যারা চিকিৎসা নিতে গিয়েছিলেন সেই সমস্ত মানুষ সবচেয়ে বেশি রয়েছে। বাংলাদেশ এপারে যারা রয়েছে সেই সংখ্যাটা খুবই নগণ্য। যারা বলছেন যে প্রায় 50 জন, তারা স্থানীয়ভাবে বিচ্ছিন্নভাবে রয়েছেন এবং যারা আসতে পারছে না বিভিন্ন জায়গায়, তারা যে পূর্বের জায়গায় কিছু মানুষ চলে গেছেন এবং যারা এখনো পর্যন্ত রয়েছেন তারা বিভিন্নভাবে তদবির তাগিদ করছেন যে যারা বাংলাদেশ থেকে যারা ভারতে যাবেন এবং ভারত থেকে যারা বাংলাদেশ আসবেন এবং তারা এই তদবির তাগিদ করছেন যারা আসার জন্য এবং যাওয়ার জন্য। তো সব মিলিয়ে এখন পর্যন্ত তারা ভোগান্তিতে পড়ে রয়েছেন, সাধারণ যারা মানুষ রয়েছে, এবং তারা বলছেন যে এই ভোগান্তি লাঘবে দুদেশের সরকারের সহযোগিতা কামনা করছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ স্টোরিতে আপনার কাছে তাবাসসুম। রিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যশোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিপন হোসেন। করোনার সংক্রমণ রোধে সোমবার থেকে 14 দিনের জন্য ভারতের সঙ্গে স্থলপথে চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। এই 14 দিন মানুষের যাতায়াত বন্ধ থাকলেও পণ্য পরিবহন স্বাভাবিক থাকবে। এর ধারাবাহিকতায় সাতক্ষীরার ভোমরা ও কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দরে আমদানি রপ্তানি চললেও স্বাস্থ্যবিধি মানছেন না ভারত থেকে আসা ট্রাক চালক ও হেলপাররা। বন্দরের অভ্যন্তরে প্রবেশ করে অবাধে ঘুরে বেড়াচ্ছেন তারা। এই অবস্থায় করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয়রা। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বর্তমানে করোনার থাবায় বিপর্যস্ত ভারত। প্রতিদিনই দেশটিতে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ অবস্থায় করোনার সংক্রমণ রোধে সোমবার থেকে 14 দিনের জন্য সীমান্ত পথে ভারত বাংলাদেশের মধ্যে ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এ অবস্থায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে স্বাস্থ্যবিধি মানতে উদাসীন ভারত থেকে আসা ট্রাক চালক ও হেলপাররা। এ কারণে অদৃশ্য এ ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় স্থানীয়রা। মাস্ক এবং অন্যান্য সতর্কতা অবলম্বন না করেই তারা যত্রতত্র ঘোরাঘুরি করছে। ভারত থেকে যেসব ট্রাকগুলো ঢুকছে আর কোনো স্বাস্থ্যবিধি কোনো কিছু নিয়মকানুন মানা হচ্ছে না। যদিও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ভোমরা স্থলবন্দরে একটি মেডিকেল টিম রাখা হয়েছে, তবে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক নির্দিষ্ট স্থানে না থামানোর কারণে চালক ও হেলপারদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হচ্ছে না, এমন দাবি তাদের। বন্দর কর্তৃপক্ষ, এজেন্ট কর্তৃপক্ষ, ওনারা এখানে সে ট্রাক ড্রাইভার বা হেল্পার তাদের নামার ব্যবস্থা সেইভাবে এখন তো করতে পারিনি, যেখানে আমরা সুষ্ঠুভাবে তাদের পরীক্ষা করতে পারতেছি না। তবে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন বন্দরের এই কর্মকর্তা। বর্ডারে মিটিং এর পরে ওনারা ব্যবস্থা করুক আর না করুক, বন্দর থেকে আমরা প্রয়োজনে মেশিন কিনে দেবো। যার অংশে সে স্বাস্থ্যবিধি পালন করবে, আমি সেটা বলতে পারবো।
একই চিত্র কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দরেও প্রতিদিন 100 থেকে 150 ট্রাক পণ্য নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এসব ট্রাক চালকের স্বাস্থ্য পরীক্ষার কোনো ব্যবস্থা নেই বন্দরটিতে। এতে স্থলবন্দরে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েই চলেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হত্যাকাণ্ডের প্রায় 7 মাস হতে চলল, এখনো সিলেটে পুলিশের নির্যাতনে নিহত যুবক রায়হান হত্যা মামলার চার্জশিটই দাখিল হয়নি। এতে ক্ষুব্ধ রায়হানের পরিবার। তবে করোনার ভয়াবহ পরিস্থিতিতে সঠিক তদন্তের স্বার্থেই কিছুটা দেরি হলেও এ মাসেই চার্জশিট দাখিল হবে, এমনটাই জানিয়েছে পিআইবি। সৈয়দ রাসেলের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। 2020 সালের 10 অক্টোবর রাত তখন 2:45। নগরের কাষ্টগড় সুইপার কলোনি থেকে রায়হানকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে যায় ইনচার্জ এসআই আকবর ও তার সহকারীরা। কয়েক ঘন্টা চলে পাশবিক নির্যাতন। পরে ভোরে রায়হানের নিথর দেহ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে পুলিশ। ঘটনা জানাজানি হলে দোষীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। আটক করা হয় ভারতে পালিয়ে যাওয়া মামলার প্রধান আসামি এসআই আকবরকে। এর মধ্যে আটক অবস্থায় 5 জন রয়েছেন কারাগারে, আর অভিযুক্তদের কাছ থেকে নেওয়া হয় সাক্ষী ও জবানবন্দি। তবে হত্যাকাণ্ডের 6.5 মাস পেরিয়ে গেলেও চার্জশিট দাখিল না হওয়ায় ক্ষুব্ধ রায়হানের মা সালমা বেগম। তবে এত টাইম নেওয়ার কারণ কি আমি কোনটা বুঝতে পারছি না। কারণ সব আসামি হাতের মুঠো এবং একটা আসামি শুধু পলাতক। এমন সময়ক্ষেপণের ফলে ন্যায় বিচার বিঘ্নিত হতে পারে এমন শঙ্কা স্বজনদের মনে। আকবর তাকে মারছে, সিসিটিভির ফুটেজ থেকে আরম্ভ করে প্রত্যক্ষদর্শী সাক্ষী পর্যন্ত আছে। 164 জবানবন্দি পুলিশরাও দিয়েছে। এরপরেও ওনারা কেন এত দেরি করতেছেন সেটা বোধগম্য নয়। এখন এই সপ্তাহ 10 দিন কইতে কইতে আজকে 7 মাস। জানি না কতটুকু কিতা ওর না ওর, এটা তো আইনের বিষয়। তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কর্মকর্তারা জানান, করোনার বিরূপ পরিস্থিতিতে সঠিক তদন্তের স্বার্থে কিছুটা সময় ক্ষেপণ হয়েছে। চলতি মাসেই অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হবে। তথ্যগুলো আমরা পেয়েছিলাম, সেগুলো একটু যাচাই বাছাইয়ের প্রয়োজন হয়েছিল। পাশাপাশি আরও দু একজন সাক্ষীর বিষয়ে আমাদের একটু ক্রস চেক করতে হয়েছে এটা। আর করোনার কারণে আমাদের কার্যক্রমে একটু ব্যাঘাত ঘটেছিল, যার কারণে আমাদের অতিরিক্ত সময় নিতে হচ্ছে। রায়হান হত্যাকাণ্ডে তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে 12 অক্টোবর সিলেট কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের আজ 7 বছর পূর্ণ হলো। আলোচিত ওই 7 খুনের নৃশংসতা সারা দেশেই সাড়া ফেলেছিল। তবে আলোচিত এই হত্যা মামলার রায় এখনো বাস্তবায়ন হয়নি। নিম্ন আদালতের পরে হাইকোর্টে দ্রুত রায় ঘোষণা করা হলেও আপিল বিভাগে রায়টি নিষ্পত্তি হয়নি এখনো। এতে হতাশ নিহতের স্বজনরা। তাদের দাবি, উচ্চ আদালত যেন দ্রুত এই হত্যাকাণ্ডে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির রায় কার্যকর করেন। দিলীপ কুমার মণ্ডলের তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও 2 নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে অপহরণ করা হয়। অপহরণের 3 দিন পর 30 এপ্রিল নজরুল সহ 6 জন ও 1 মে আরেকজনের লাশ শীতলক্ষা নদীর শান্তির চর থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা থানায় পৃথক 2টি মামলা দায়ের করেন। এসব মামলায় 2017 সালের 16 জানুয়ারি সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাব 11 এর চাকরিচ্যুত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সায়েদ মোহাম্মদ সহ 26 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। নিম্ন আদালতের পর উচ্চ আদালত 2018 সালের 22 আগস্ট 15 জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা বহাল রাখেন। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন। এই মামলাটি রাষ্ট্রপক্ষ যদি গুরুত্ব বিবেচনা করে তারা দ্রুততার সহিত শুনানির ব্যবস্থা করে, তাহলে কিন্তু এতদিন এই মামলাটি বিচার কার্য সম্পূর্ণ হতো। 2.5 বছর ধরে আপিল বিভাগে মামলার কার্যক্রম ধীর গতিতে চলার কারণে হতাশ নিহতের স্বজনরা।
কত বিচার হইতেছে, আমাদের বিচারের রায় তো কার্যকারিতা হইতেছে না এখনো। এখন আল্লাহ জানে কবে হয়। এখন যদি প্রধানমন্ত্রী যদি নিজে খুব সহযোগিতা করে, আমার মনে হয় তাড়াতাড়ি রায়টা কার্যকারিতা হইব। নদীর তলদেশ থেকে ইট পাথর নিয়ে যেহেতু লাশগুলো পাওয়া গেছে, এই দুনিয়াতে এটার বিচার হবে, এটা আমি একান্তভাবে বিশ্বাস করি। এটা আল্লাহর উপর আমার ভরসা আছে। আলোচিত ও নৃশংসতম 7 খুন মামলার রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন নিহতের পরিবার সহ নারায়ণগঞ্জবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশ সংবাদে নিচ্ছে বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। চাঁদপুরে 250 শয্যা সরকারি জেনারেল হাসপাতালে বসানো হচ্ছে 51,60,000 মিলিলিটারের লিকুইড অক্সিজেন প্লান্ট। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার অক্সিজেনের বাড়তি চাহিদা মেটাতে হাসপাতালটিতে অক্সিজেন প্লান্ট বসানো হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। খোকন কর্মকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি চাঁদপুরে করোনা সংক্রমণ বেড়েছে, এতে বেড়েছে অক্সিজেনের চাহিদাও। ফলে চাহিদা মেটাতে কুমিল্লা থেকে প্রায়ই আনতে হয় অক্সিজেন। এতে অতিরিক্ত সময় ও অর্থ দুইই ব্যয় হচ্ছে। বিষয়টি বিবেচনায় এনে ইউনিসেফের অর্থায়নে চাঁদপুর 250 শয্যা সরকারি জেনারেল হাসপাতালে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু হয়েছে। এতে স্বস্তিতে আছে সাধারণ মানুষ। এই অক্সিপ্ল্যান্ট হলে আমাদের চাঁদপুরের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। এই সেবাটা না থাকে তাহলে দেখা যায় ঢাকা যাইতে হয়, আর এই সেবাটা যদি থাকে এখানে দিতে পারি আমরা এই সেবাটা, তো মানুষের জনগণের জন্য অবশ্যই এটা অনেক বড় উপকারী একটা জিনিস। যে প্ল্যান্টটা হইতেছে এখানে অক্সিজেন হইলে আমাদের রোগী মারা যাবে না। অক্সিজেন প্ল্যান্টটির স্থাপনার কাজ শেষ হলে এই অক্সিজেন করোনা রোগীদের চিকিৎসায় উপকারে আসবে বলে মন্তব্য করেছেন জেনারেল হাসপাতালের এই চিকিৎসক। একটা আইসিইউ বেড করতে হলে আমার সবার আগে দরকার অক্সিজেন। যেই অক্সিজেনটা আমাদের এখানে ছিল না, আমরা এতদিন হাইফ্লো অক্সিজেন মানে সিলিন্ডারের অক্সিজেন ব্যবহার করতাম। এখন এই লিকুইড অক্সিজেন প্ল্যান্ট তৈরি হলে আমাদের আইসিইউ আমরা সহজেই চালু করতে পারবো এবং রোগীরা নির্বিচ্ছিন্নভাবে অক্সিজেন পাবে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চাঁদপুর জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩,৯৮৬ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 111 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আগামীকাল থেকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের জন্য হাসপাতালে 4টি ওয়ার্ড, জরুরি বিভাগ, কেবিন, অপারেশন থিয়েটার সহ 223টি পয়েন্ট করা হয়েছে, যার মাধ্যমে 223টি বেডে অক্সিজেন সরবরাহ করা যাবে। এরই মধ্যে 3,88 লাখ টাকা ব্যয়ে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ কাজ সম্পন্ন হয়েছে। বুধবার থেকে করোনা রোগীদের এই সেবা দেওয়া হবে। এবার সারা সৌজন্যে ঈদ বাজারের খবর। ঈদকে সামনে রেখে জমে উঠেছে সারা দেশের বিপণী বিতানগুলো। করোনার কারণে ক্রেতা সমাগম কিছুটা কম হলেও সামনে আরো বাড়বে বলে আশা বিক্রেতাদের। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী, কুমিল্লা ও সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাব রাজশাহীতে। রাজশাহীতে আছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, ঈদ বাজারের কি তথ্য আছে আপনার কাছে, আর শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি আসলে কতটুকু মানা হচ্ছে? ধন্যবাদ তাবাসসুম। রাজশাহীতে যে বাজার, আমরা আছি রাজশাহী নিউ মার্কেটটিতে, কিন্তু এখন যে আবহাওয়া সেখানে কিন্তু একেবারেই ফাঁকা। আমরা যদি একটু দেখা যাই, এখানে সবচেয়ে বেশি সমাগম হওয়ার কথা এই সময়টিতে, যেহেতু গরম, ব্যবসায়ীরা বলছেন যে গরমের কারণে এখানে তারা আসছেন না। এছাড়া যারা আসবেন বাইরে থেকে তারাও এখানে
যেহেতু পরিবহন এখনও বন্ধ আছে, ফলে মার্কেট যে খুব একটি জমে ওঠেনি এবং অনেকে যারা আসেন 2-1 করে ক্রেতা, তারা যেটি বলছেন যে খুব এখনও যেহেতু মাসের শেষের দিকে অনেকের হাতের যে টাকা পয়সা সেটিও নেই, এই কারণে হয়তো জমে ওঠে। আমরা একটু দোকানদারদের সঙ্গে কথা বলতে চাই যারা এখানে ব্যবসা করছেন, আপনার কাছ থেকে একটু জানতে চাই বেচা বিক্রি কেমন জমে উঠছে ঈদ তো সামনে? বেচা বিক্রির অবস্থা খুব খারাপ আসলে, করোনা পরিস্থিতির কারণে এই অবস্থা। আর তাছাড়া শহরের আশপাশ থেকে যারা যেসব ক্রেতারা আসে, এই পরিবহন না চলার কারণে সেই সব ক্রেতারা আসতে পারছে না। আর আরেকটা সমস্যা হলো যে সরকারি বেতন টেতন এখনো হয়নি, ওটা সম্ভবত 30 তারিখের পরে হবে। তো আশা করছি যে বেতন টেতন হওয়ার পরে যদি কিছু ক্রেতার ভিড় হয়। আপনার কাছে একটু জানতে চাই, স্বাস্থ্যবিধি মেনে সরকার কেনাবেচা করতে বলছে, আপনারা কতটা করছেন? আমরা সর্বাত্মক চেষ্টা করছি, তারপরেও কাস্টমারদের আসলে হ্যাঁ স্যানিটাইজার দিচ্ছি, তারপরে মাস্ক দিচ্ছি, তারপরেও এখন নিজের সচেতনতা নিজের কাছে, আমরা চেষ্টা করছি সবসময়। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এই নিউ মার্কেটের যারা ব্যবসায়ীরা আছেন তাদের সঙ্গে, তারা যেটি বলছিলেন যে স্বাস্থ্যবিধি মেনে তারা কেনাবেচার চেষ্টা করছেন। তবে এখনও রাজশাহীর যে সাধারণত নিউ মার্কেটের যে কেনাবেচাটি জমে ওঠার কথা, সেটি কিন্তু এখনও ওঠেনি। এখানকার যারা বিক্রেতারা আছেন, তারা ব্যবসায়ীরা আছেন, তারা যেটি বলছেন হয়তো এই সামনের যে 1-2 তারিখের দিক থেকে হয়তো এই মার্কেটগুলি জমে উঠবে। এছাড়া পরিবহন যেহেতু এখনও খোলেনি, ফলে যারা শহরের বাইরে থেকে নিউ মার্কেটে কেনাবেচা কিনতে আসেন তারাও এখনও আসছেন না। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে ঈদবাজারের সর্বশেষ খবর। আমরা চলে যাচ্ছি সাভারের সহকর্মী নাজমুল হুদার কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি শাহেদ রাজশাহী থেকে আমাদেরকে রাজশাহীর খবর জানাচ্ছিলেন। এই মুহূর্তে রয়েছে আমি সাভার সিটি সেন্টারে। সেখানে কিন্তু বিবি বিতরণ মার্কেটগুলোতে আসলে যেভাবে শপিং কমপ্লেক্সগুলি ঈদের কেনাকাটা কিন্তু এখনও জমে ওঠেনি, এবং আপনি দেখছেন যে সেখানে লোকজন কিন্তু এখন মার্কেটগুলিতে ফাঁকা, এবং ঈদের যে কেনাকাটা সে জমে ওঠা এখন কিন্তু নেই, যার কারণে মূলত তারা আসলে সেখানে আমরা একটু দেখাতে চাই যে আপনাদেরকে যে একদম ফাঁকা দোকানপাটগুলি ফাঁকা, কিন্তু ফাঁকা থাকার কারণে মূলত দোকানগুলোতে ভিড় নেই এবং কাস্টমার নেই। করোনার মধ্যে তারা হয়তো যেহেতু পরিবহন বন্ধর কারণে মূলত তারা আসতে পারছে না, যার ফলে কিন্তু তারা সেখানে যে কেনাকাটা করবে সেটা কিন্তু আসলে তারা করতে পারছেন। এবং আমি একটু দেখাতে চাই আপনাদেরকে একটু ভিতরে যে আসলে প্রচুর জিনিসপত্র রয়েছে, কিন্তু সেই অর্থে যে কাস্টমারগুলি থাকার কথা, যেভাবে থাকার কথা, সেগুলি দেখা যাচ্ছে না। আমি একটু কথা বলতে চাই তাদের সঙ্গে যে আসলে কেমন বেচা কেনা হচ্ছে, একটু কথা বলবো আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। বেচা কেনা কেমন হচ্ছে? যেহেতু ঈদের বাজার জমে উঠেছে, এই সময় তো অনেক ভিড় থাকে, এখন ভিড় কেমন? এখন ভিড় মোটামুটি, মানুষ দেরি হইলো সরকারের ধন্যবাদ, কারণ দেরি হইলো আমাদের ব্যবসায়ীর যে লসটা, এই ক্ষতি পোষানোর জন্য দোকানপাট খুলে দিয়েছে। তো টুকটাক কাস্টমার আসতেছে, অনেকেই ভীতু সন্ত্রস্ত, আর জায়গায় জায়গায় এখনও রুটে কি কি কিনেছেন এই মুহূর্তে? ধন্যবাদ নাজমুল আপনাকে। আসলে রমজানের মাঝামাঝি এসে কুমিল্লার ঈদ বাজার জমতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে এসেছি কুমিল্লা মহানগরীর যে এলাকাটি সবচেয়ে বেশি শপিং মহল এবং মার্কেট রয়েছে, সেখানে আমরা এসেছি। আমি বর্তমানে সত্তারখান কমপ্লেক্সে এসেছি। সেখানে এসে আমরা দেখতে পেয়েছি যে এখানে আসলে মোটামুটি ক্রেতা সাধারণের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি। আসলে এই মার্কেট কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তারা স্বাস্থ্যবিধি মেনে তারা আসলে ক্রেতা সাধারণকে ভিতরে প্রবেশ করার সুযোগ দিচ্ছেন। এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জেনেছি যে তারা বলছিলেন যে মোটামুটি ঈদের বাজার জমে উঠেছে এবং আরও 2-1 দিন পরে পুরোপুরি ঈদ বাজার জমে উঠবে। তো আমি একজন ব্যবসায়ীকে দেখতে পাচ্ছি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ঈদ বাজার কেমন দেখছেন? না, ঈদ বাজার ভালোই আছে। সবাই আসসালামু আলাইকুম। ঈদ বাজার ভালোই আছে, মোটামুটি চলতেছে। ভবিষ্যতে আরও ভালো হবে আমরা আশা করি। আস্তে আস্তে ক্রেতা সাধারণ আসতেছে এখানে।
আমি সাত্তারখান কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি মামনুন হাসান বকুল বলছি। সবাইকে অনুরোধ থাকবে। ধন্যবাদ আপনাকে। আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনার কাছ থেকে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আপনারা তো ঈদের বাজারে এসেছেন, কি নিলেন, বাজার কেমন দেখছেন? না এই তো ভালো দেখতেছি, চয়েস করতেছি আস্তে আস্তে, স্বাস্থ্যবিধি মেনেই মার্কেটে আসছি। আচ্ছা, মানে পছন্দের জামা কাপড় পাচ্ছেন? পাচ্ছি চয়েস করতেছি আর কি, এই মাত্র আসলাম তো, মোটামুটি চয়েস করতেছি, দেখতেছি আর কি। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমরা আরো দুই একজন দোকানদারের সাথে কথা বলতে চাচ্ছি। আপনি তো এখানে এসেছেন, মার্কেটে যে ক্রেতা সাধারণরা আসছে তাদের চাহিদা পূরণ করতে পারছেন কিনা? জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। মার্কেটে যে ক্রেতা সাধারণ আসছে আমরা সবাই চাহিদা পূরণ মতোই রেখেছি, জামা কাপড় সব কিছু ঈদের সব সাজিয়ে রেখেছি, আর ইনশাল্লাহ সব কিছু পাওয়া যাবে সাত্তারখান কমপ্লেক্সে। ধন্যবাদ আপনাকে। আসলে ব্যবসায়ীরাও আমাদেরকে জানাচ্ছিলেন যে ঈদের বাজার আসলে জমতে শুরু করেছে এবং আরও দুই একদিন পরে পরিপূর্ণভাবে ঈদ বাজার জমে উঠবেন। তো সব কিছু মিলেই আসলে কুমিল্লা ঈদের বাজারের সর্বশেষ এই ছিল আমার কাছে। হুমায়ুন কবির জীবন, নাজমুল হুদা এবং কাজী সাহেব, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঈদকে সামনে রেখে জমে উঠেছে বিপণী বিতানগুলো, কতটুকু স্বাস্থ্যবিধি মেনে বেচা কেনা চলছে জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। দেশ সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। রাজশাহীতে 11টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নির্মাণ কাজ চলছে। এর মধ্যে দুটির কাজ শেষ পর্যায়ে। চমৎকার নির্মাণশৈলী আর আধুনিক সব সুবিধা নিয়ে নির্মাণ হওয়া মসজিদগুলো এখন প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায়। এসে বাপ্পির ছবিতে মডেল মসজিদ নিয়ে রাজশাহী থেকে কাজী সাহেবদের প্রতিবেদন। শুধু নামাজ আদায় নয়, ইসলামী গবেষণা, সংস্কৃতি ও জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে মসজিদ ব্যবহার করা মুসলিমদের ঐতিহ্য। যদিও আগের সেই ঐতিহ্য এখন আর নেই। মসজিদগুলো এখন ব্যবহার হয় শুধু নামাজের জন্যই। হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে এবার জেলা ও উপজেলায় দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। রাজশাহীতে দুটি মসজিদের কাজ শেষ পর্যায়ে। মাননীয় প্রধানমন্ত্রী মুজিববর্ষ উপলক্ষে 50টি মডেল মসজিদ উদ্বোধন করবেন। এর মধ্যে রাজশাহীতে 2টি মডেল মসজিদ রয়েছে। এটি অসম্ভব সুন্দর একটি স্থাপনা বাংলাদেশে গড়ে উঠছে। নান্দনিকতার দিক দিয়ে বলবো যে এই ধরনের স্থাপনা বাংলাদেশে খুবই কম দেখা গিয়েছে। সুবিশাল মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নারী ও পুরুষদের আলাদা অজু ও নামাজ আদায়ের সুবিধা থাকছে। চমৎকার নির্মাণ শৈলী আর আধুনিক সব সুবিধা থাকায় খুশি মুসল্লিরা। এই যে একটা সুন্দর একটা প্রকল্প হাতে নিয়েছে, এই জন্য আমরা এই দেশের নাগরিক হিসেবে গর্বিত। নামাজের জায়গাগুলো এত পছন্দ হচ্ছে যে লোক আকৃষ্ট যে মসজিদ কখন উদ্বোধন হবে আমরা নামাজ পড়বো। মডেল মসজিদগুলোতে নামাজ আদায়, ইসলামী সংস্কৃতি চর্চার পাশাপাশি মাদক, সন্ত্রাস, যৌতুক, নারীর প্রতি সহিংসতা সহ বিভিন্ন সামাজিক ব্যাধি রোধে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে। যে আমাদের মসজিদের মাধ্যমে কিভাবে সন্ত্রাসবাদ প্রতিরোধ করা যায়, আমরা প্রতিনিধি আলেমতে আমার নিজস্ব সন্দেহ আছে, বিশাল ভূমিকা রাখবে। একটা মসজিদ 4 তলা বিশিষ্ট জেলায় উপজেলা 3 তলা অনেক সুন্দর পরিবেশ হবে, অধিক সংখ্যক মুসল্লি সেখানে যাবেন। সারা দেশে সরকার 560টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে 50টি মসজিদ এখন প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায়। কাজী সাহেব, নিউজ 24, রাজশাহী। তীব্র গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে বরিশালে এক রিকশা চালক মারা গেছেন। মঙ্গলবার সকালে নগরীর সদর রোডে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঝালকাঠি সদরের বাসিন্দা ওই চালক যাত্রী নিয়ে রিকশা চালাচ্ছিলেন। এ সময় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান তিনি। স্থানীয়রা উদ্ধার করে তাকে পাশের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা চিকিৎসকদের। মাদারীপুরে কেজি দরে তরমুজ বিক্রির দায়ে 14 ব্যবসায়ীকে 8,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালায় প্রশাসন। এ সময় মোস্তফাপুরে ফলের আড়তেও অভিযান চালানো হয়। নির্বাহী কর্মকর্তা জানান, বেশ কয়েকজন সচেতন নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে মাঠে নেমেছে প্রশাসন। অভিযানে 12 জন ব্যবসায়ীকে 500 করে এবং 2 জনকে 1000 টাকা করে জরিমানা করা হয়। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের প্রকৃতি যেন প্রাণ ফিরে পেয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সমুদ্র সৈকত সহ সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় এখানে বিরাজ করছে শুনশান নীরবতা। জনশূন্য সৈকতে নির্যাতনার সুবাদে জেগে উঠেছে প্রকৃতি। বালিয়াড়িতে ঝাঁকে ঝাঁকে বিচরণ করছে লাল কাঁকড়া, ডালপালা মেলাতে শুরু করেছে সাগরলতা। সৈকতে প্রকৃতির এমন পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবেশবিদরা। আয়ুবুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ চিত্র বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের। নির্জন পরিবেশ পেয়ে সৈকতে সাগরলতা জন্মেছে, ঝাঁকে ঝাঁকে ফিরতে শুরু করেছে লাল কাঁকড়া। সৈকতের বালিয়াড়ি ও কিনারায় দেখা মিলছে সামুদ্রিক কাছিমের। করোনার সংক্রমণ রোধে গেল 1 এপ্রিল থেকে কক্সবাজারের সমুদ্র সৈকত সহ সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে প্রশাসন। এ অবস্থায় জনশূন্য সৈকতে নির্জনতার সুবাদে জেগে উঠেছে প্রকৃতি। সমুদ্র সৈকতে জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদী ও পর্যটন সংশ্লিষ্টরা। লাল কাঁকড়া, সাগরলতা, কচ্ছপ বিচরণ করছে। এসব জীববৈচিত্র্য বিচরণ এলাকায় আমাদের এক্সক্লুসিভ জোন করে রাখতে হবে, যেখানে কোনোভাবে পর্যটক সহ কোনো মানুষ চলাচল করতে পারবে না। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশাসনের কাছে দাবি জানাবো এই পরিবেশ রক্ষায় অনন্য ভূমিকা রাখার জন্য। লকডাউন থাকাকালীন সময়ে যে পরিবেশ আমরা ফিরে পেয়েছি তা সুরক্ষা করার জন্য। প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও এর সৌন্দর্য বৃদ্ধির জন্য এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। ৬-৭ স্কোয়ার কিলোমিটার এইসব জায়গার মধ্যে একটা সবুজায়ন, আর সমুদ্রের সৈকতে কিছু কিছু জায়গায় কাঁকড়া, সাগরলতা এবং কচ্ছপ, এগুলার জন্য নির্দিষ্ট কিছু জায়গার আমরা ব্যবস্থা করতে যাচ্ছি। এর আগে করোনার সংক্রমণ রোধে গেল বছরের 18 মার্চ থেকে কক্সবাজারের সকল পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে প্রশাসন। এরপর 17 আগস্ট স্বাস্থ্যবিধি সহ নানা শর্ত আরোপ করে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশ সংবাদে নিচ্ছে আর একটি বিরতি, সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। বরিশালে করোনা প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় প্রায় 1000 মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে নগরীর শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ স্টেডিয়ামে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। অসহায় দুস্থ মানুষদের মাঝে 8 কেজি করে চাল, 1 কেজি করে ডাল, 2 কেজি আলু, 1 কেজি লবণ ও 1 লিটার সয়াবিন তেল দেওয়া হয়েছে। করোনাকালে এসব পণ্য পেয়ে খুশি অসহায় কর্মহীনরা। এদিকে নওগাঁয় 300 পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে প্রত্যেককে নগদ 500 টাকা করে দেওয়া হয়। সুনামগঞ্জে 750 পরিবারকে প্রধানমন্ত্রীর করোনাকালীন উপহার সামগ্রী দেওয়া হয়েছে। জামালপুরে 1000 পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক মোর্শেদা জামানের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। দেশের অন্যতম দারিদ্র্য পীড়িত জেলা কুড়িগ্রামে 10 টাকার বিনিময়ে লুঙ্গি ও শাড়ি বিক্রি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। এর আয়োজন করে বেসরকারি একটি যুব সংগঠন। এ সময় 10 জন দরিদ্র মানুষের কাছে পণ্যগুলো বিক্রি করা হয়। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এবার কৃষি খবর। খুলনার 13 খাদায় ধান কাটায় সহায়তার জন্য কৃষকদের পাওয়ার রিপার মেশিন উপহার দিয়েছে মহানগর যুবলীগ। মঙ্গলবার দুপুরে কৃষি যন্ত্রটি 13 খাদায় পুটিমারি বিলের কৃষকদের কাছে হস্তান্তর করা হয়। 1 ঘন্টায় 1 থেকে 1.5 বিঘা জমির ধান কাটার সক্ষমতা রয়েছে মেশিনের। মেশিনটি ব্যবহারের জন্য একজন অপারেটর ও প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতিও দিয়েছেন যুবলীগের নেতারা। এদিকে মাগুরায় 2 দরিদ্র কৃষকের 2 বিঘা জমির ধান কেটে দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। সকালে ধান কাটায় অংশ নেয় জেলা যুবলীগের অর্ধশত নেতাকর্মী। নিউজ 24 দেশ সংবাদ এখন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।